সংসদে না হলে রাজপথে জুলাই সনদ বাস্তবায়ন হবেই বললেন বিরোধী দলীয় নেতা। উপজেলা পরিষদে সংসদ সদস্যদের কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা বরাদ্দ। ইরানের দেখানো কৌশলেই হরমুজ থেকে গোপনে তেল নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মেডিকেল বোর্ডের প্রতিবেদনে সুস্থ শিবির নেতা জিসানকে কারাগারে পাঠানোর নির্দেশ। সর্বশেষে জানাবো, নোয়াখালী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক প্রত্যাহার, ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী তোপের মুখে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংসদে না হলে রাজপথে জুলাই সনদ বাস্তবায়ন হবেই বললেন বিরোধী দলীয় নেতা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে নিষ্পত্তি না হলে তা রাজপথে আদায় করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, উই আর কমিটেড, আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। মঙ্গলবার 16 জুন জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেছেন, জনগণের দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সংসদের সমাধান হলে ভালো, আর না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। এই দাবি আজ হোক কাল হোক আদায় হবে ইনশাল্লাহ। সংবিধান সংশোধনে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধী দল প্রতিনিধি দেবে না জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভেতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব, বিবেচনা করব। তিনি বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, এটা নতুন করে আর বলার কিছু নেই যে সংবিধান সংশোধনের জন্য কমিটির দরকার নেই। এটা তো একটা রুটিন ওয়ার্ক, এটা বিল আকারে আসবে ট্রেজারি বেঞ্চ থেকে। আমরা আলোচনায় অংশ নেব, পাশ হলে পাশ হবে, রিজেক্ট হলে রিজেক্ট হবে। এটার জন্য কোনো কমিটি লাগে না। কমিটির প্রয়োজন সংবিধান সংস্কারের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেন, তখন আমরা বিবেচনা করব। সংসদে বিরোধী দলের কার্যক্রম তুলে ধরে শফিকুর রহমান বলেন, সংসদে আমরা কিছু নোটিশ দিয়েছি। আমাদের প্রথম নোটিশ ছিল গণভোট নিয়ে অধিবেশনে আহ্বান করার জন্য। সেটা নিয়ে সংসদের ভেতরে আমরা আমাদের যুক্তিপূর্ণ বক্তব্য তুলে ধরেছি। উপজেলা পরিষদে সংসদ সদস্যদের কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা বরাদ্দ। দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের জন্য একটি পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 16 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিখিত প্রশ্নে জানতে চান, নির্বাচনী এলাকায় এমপিদের দফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদে পৃথক কার্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে। এর জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গত 31শে মার্চ সংসদের নির্বাচনী এলাকায় এমপিদের বসার জায়গা নিশ্চিত করার দাবি ওঠে। পরে 21 এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে জানান, উপজেলা পরিষদের সংসদ সদস্যদের জন্য বসার জায়গা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগকে ঘিরে সংসদে বিভিন্ন সময় এমপিদের স্থানীয় অফিস বা বসার সুবিধা নিয়ে আলোচনা ও মতামত উঠে আসে। ইরানের দেখানো কৌশলেই হরমুজ থেকে গোপনে তেল নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি সচল রাখতে গোপনে বহু জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর কার্যক্রম তদারকি করছে। এই অভিযানে ব্যবহার করা হয়েছে আকাশ ও জলপথের ড্রোন, এমনকি হেলিকপ্টারও। এসবের মাধ্যমে তেলের বহরকে হরমুজ প্রণালীর বাইরে অপেক্ষমান ট্যাঙ্কারগুলোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হরমুজ প্রণালীর প্রান্ত ঘেঁষা এই কার্যক্রমে এমন একটি শাটলিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে ইরান ব্যবহার করে আসছে। এই তেল স্থানান্তরের 2টি নির্দিষ্ট স্থান শনাক্ত করেছেন অভিযানের বিষয়ে অবগত 11 জন ব্যক্তি। একটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলের কাছে, অন্যটি ওমানের সোহার বন্দরের বাইরে। রয়টার্সের পর্যালোচনা করা জাহাজ চলাচলের তথ্য ও স্যাটেলাইট চিত্র অনুযায়ী এই কার্যক্রম শুরু হয় মে মাসের শুরুতে এবং এতে অন্তত 92টি জাহাজ অংশ নিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত 2 স্থানে একই সময়ে 17 জোড়া জাহাজকে তেল স্থানান্তর করতে দেখা গেছে বলে রয়টার্স স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে। 9 জুন ইরানের গুলিতে ভূপাতিত হয় একটি অ্যাপাচি হেলিকপ্টার, যার জেরে পরে যুক্তরাষ্ট্র পাল্টা বোমা হামলা চালায়। সেটিও মূলত এই মিশনের অংশ ছিল বলে 4টি সূত্র জানিয়েছে।
তাদের মধ্যে হামলার বিষয়ে অবগত এক সাবেক মার্কিন কর্মকর্তাও ছিলেন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে রয়টার্স দেখতে পেয়েছে, অ্যাপাচি ভূপাতিত হওয়ার দিন শহর বন্দরের কাছে ছোট একটি এলাকায় 6 জোড়া ট্যাঙ্কার পাশাপাশি অবস্থান করছিল। তবে অভিযানে অ্যাপাচির নির্দিষ্ট ভূমিকা কী ছিল তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি। রয়টার্সের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, অফশোর জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর কার্যক্রমে সেন্ট্রাল কমান্ডের কোনো বাহিনী অংশ নিচ্ছে না। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হেলিকপ্টারের 2 ক্রু সদস্যকে একটি ড্রোন নৌযান উদ্ধার করে। মেডিকেল বোর্ডের প্রতিবেদনে সুস্থ শিবির নেতা জিসানকে কারাগারে পাঠানোর নির্দেশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আদালতে হাজির করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার নিশাত সুলতানা জানান, জিসানের শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনা করে 4 সদস্যের মেডিকেল বোর্ড তাকে সুস্থ বলে মত দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র প্রদান করে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত 14 জুন জিসানের স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নের জন্য 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের নেতৃত্বে ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার হেলালুর রহমান। এছাড়া বোর্ডে নিউরোলজি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মেডিকেল বোর্ডের প্রতিবেদনে জিসানকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ উল্লেখ করা হলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়। নোয়াখালী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক প্রত্যাহার, ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী তোপের মুখে। নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ঝটিকা সফরে হাসপাতাল পরিদর্শন শেষে তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। তারা তত্ত্বাবধায়কের প্রত্যাহার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং হাসপাতালের বর্তমান কার্যক্রম আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মন্ত্রী হাসপাতাল ক্যাম্পাস ত্যাগ করে পরে নোয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম যথাক্রমে না হয় হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার দ্রুত টিকা সংগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও জানান, নোয়াখালী সদর হাসপাতালের নতুন ভবন আগামী 3 মাসের মধ্যে চালু করা হবে। এরপর পুরনো ভবনের রোগীদের সেখানে স্থানান্তর করা হবে এবং পুরনো অবকাঠামোয় অতিরিক্ত 250 শয্যার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, নোয়াখালীর স্বাস্থ্য খাতে অল্প সময়ের মধ্যে দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে।